কে 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 আপনি? আমতা আমতা করে জিজ্ঞেস করলো আনভি ও প্রান্ত থেকে। সময় আসলে ঠিকই জানতে পারবে। গুড নাইট বলে কল কেটে দিল সেই অজানা ব্যক্তি। কিছুক্ষণ হাতে ফোনটা নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে চুপ করে বসে রইল আনভি। তারপর ফোনটা পাশের টেবিলে রেখে চুপচাপ শুয়ে পড়ল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার অফ স্টোরিজ। শুরু করলাম যদি তুমি জানতে ম্যাডনেস অফ লাভের এপিসোড 7, আনভির নাজেহাল অবস্থা। শুনতে থাকো। কাল সময় মতো অফিসে পৌঁছতে হবে। এসব ফালতু ব্যাপারে মাথা ঘামালে চলবে না। রং নাম্বার ছিল হয়তো, বা ক্রস কানেকশনও হতে পারে। 10টার মধ্যে অফিস পৌঁছতে না পারলে ওই হুকোমুখ এমডি এক গাদা কথা শোনাবে। আমি এখানে মন দিয়ে কাজ করতে এসেছি, নিজের কেরিয়ারে ফোকাস করতে এসেছি। অন্য কোনো ব্যাপারে আমি একদমই ভাববো না। নিজের মনে কথাগুলো ভেবে চোখ বন্ধ করে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করতে থাকে আনভি। রাত 8টা নাগাদ অফিস থেকে বেরিয়ে নিজের সেন্ট্রাল মুম্বাইয়ের ফ্ল্যাটে চলে আসে ওম। বিশাল বড় কমপ্লেক্সের গেট থেকে সোজা পার্কিং লটের দিকে এগিয়ে নিজের দামি গাড়িটা পার্ক করে লিফটে উঠে 8 নাম্বার বাটনটা প্রেস করে। নির্দিষ্ট ফ্লোরে এসে লিফট থেকে বেরিয়ে সোজা নিজের ফ্ল্যাটের কলিং বেল প্রেস করে ওম। দরজাটা খুলে যেতেই ভেতর প্রবেশ করলো সে। কাকা, এক কাপ কড়া করে কফি দাও তো। বহু পুরনো কাজের লোক নিতাই কাকার উদ্দেশ্যে কথাটা বলল ওম। ল্যাপটপ ব্যাগটা সোফায় রেখে ধপ করে বসে পড়ল। বছর 45-এর একটি লোক ফ্ল্যাটের একটি বেডরুমের দরজা বন্ধ করতে করতে ওমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি ফ্রেশ হয়ে কফি খাবে নাকি এখনই বানিয়ে দেবো দাদাবাবু? ওম, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি, তুমি কফি বসিয়ে দাও। কথাটা বলে নিজের বরাদ্দ করে রাখা আলিশান বেডরুমের দিকে চলে যায় ওম, আর নিতাই কাকা রান্নাঘরের দিকে পা বাড়ায়। এক হাতে কফির কাপটা তুলে চুমুক দিচ্ছে আর অন্য হাতে ল্যাপটপে কাজ করছে ওম। কালকে সকালেই মিহির পৌঁছে যাবে। তারপর আর এই এক্সট্রা কাজগুলো ওমের করতে হবে না, মিহির সামলে নেবে। রাত 10টা পর্যন্ত টুকটাক কাজ করে কালকের মিটিংয়ের ডেটাগুলো রেডি করে ল্যাপটপ বন্ধ করে রেখে দিল ওম। ফোনটা হাতে নিয়ে নিজের ঠাম্মিকে একটা কল করলো। বেশ অনেকক্ষণ ধরে কথা বলল। দাদাবাবু, রাতের খাবার তৈরি, তোমাকে কি খেতে দিয়ে দেবো? দরজার বাইরে থেকে জিজ্ঞেস করলো নিতাই কাকা। ওম, হ্যাঁ কাকা, কাল সকালে আবার অফিস আছে, তুমি খাবার সার্ভ করো। আর তোমাকে কতবার বলেছি না দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে না, ভিতরে আসতে কি অসুবিধা তোমার? নিতাই কাকা, না মানে দাদাবাবু তুমি তো কাজে ব্যস্ত থাকো তাই। ওম, আমার ঘরে আসার জন্য তোমার পারমিশন লাগবে না কাকা। সেই ছোটবেলা থেকে তোমাকে দেখছি আমি। তুমি জানো যে আমি তোমাকে নিজের কাকার মতোই ভালোবাসি। আর হ্যাঁ, তুমিও আমার সাথে বসেই ডিনারটা করে নেবে। কথাটা শুনে হাসি মুখে নিতাই কাকা রান্নাঘরের দিকে চলে গেল আর মনে মনে ভাবল, তুমি বাইরে থেকে যতই শক্ত, ভেতর থেকে ততটাই নরম দাদাবাবু। শুধু তোমার মনটা কেউ বুঝতে পারে না। অবশ্য ছোটবেলা থেকে তুমি যা সহ্য করেছো তাতে এরকম শক্ত হওয়াটাই স্বাভাবিক। তুমি একদম তোমার বাবার মতো মন পেয়েছো, শুধু সময় ও পরিস্থিতি তোমাকে খোলসে মুড়ে দিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে কাকা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। রাতের ডিনার শেষ করে রুমে বসে কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল ওম। একটা ইম্পর্ট্যান্ট ফাইল হাতে আসায় হঠাৎ মনে পড়ল আনভির কথা। খুব আত্মবিশ্বাস তোমার, তাই না নিজের কাজ নিয়ে? কাল এই ফাইলটা তোমাকে দেওয়া হবে। আমি শিওর যে তুমি কিছু না কিছু ভুল করবেই। তখন তোমার আত্মবিশ্বাস ভাঙবো আমি। মনে মনে কথাগুলো ভেবে একটা বাঁকা হাসি দিয়ে রুমের লাইট অফ করে শুয়ে পড়ল ওম। পরের দিন সকালে একদম সঠিক সময়ে আনভি আজ অফিসে এসে পৌঁছেছে। ও ভেবেই রেখেছে ওই হুকুমুখে এমডিকে আর কোনো সুযোগ দেবে না ওকে অপমান করার বা ভুল ধরার। কালকেই নতুন জয়েনিদের নিজেদের ডেস্ক দেখিয়ে দিয়েছিল সাহিল। আনভি ও শ্রেয়া অফিসে এসে নিজেদের ডেস্কে বসে কাজে মন দিল। যেহেতু ওম টাইমের ব্যাপারে খুব পাঞ্চুয়াল, তাই ঠিক সকাল 10টার মধ্যে আহুজা ইন্ডাস্ট্রিজের কাজকর্ম শুরু হয়ে যায়। তবে কেউ জানে না যে ওম আজ সকাল 9:30টার মধ্যেই অফিসে এসে হাজির হয়েছে। নিজের কেবিনে বসে আজকের মিটিংয়ের ফাইলগুলো একবার চেক করে নিচ্ছে। তার সাথে অবশ্য আরও একটা চিন্তাভাবনা ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটা হলো কিভাবে আনভিকে অপদস্থ করা যাবে আর সকলের সামনে ওর আত্মবিশ্বাসটা ভেঙে চুরমার হয়ে যাবে। মিটিংয়ের ফাইলগুলো গুছিয়ে রাখতে রাখতেই ওমের কেবিনের দরজায় টোকা পড়ল। ভেতরে ঢোকার পারমিশন দিতেই মাথা তুলে ওম দেখল যে মিহির হাসি মুখে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং স্যার, কথাটা বলে চেয়ারে বসলো মিহির। ওম, মর্নিং হয়েছে ঠিকই, কিন্তু সেটা গুড নয়। তোমার জন্য একটা অভদ্র মিডিল ক্লাস মেয়ের সাথে আমাকে ট্রেনে কেবিন শেয়ার করে এতটা রাস্তা আসতে হয়েছে। চোখ বড় বড় করে মিহির বলে উঠল, হোয়াট, একটা মেয়ে? স্যার, আপনি একটা মেয়ের সাথে এতটা রাস্তা কিভাবে মানে? ওম,
তাহলে কি করব, ট্রেন থেকে ঝাঁপ দেবো? মিহির: না না না, আমি সেটা বলতে যাইনি। আপনাকে তো আগেই বলেছিলাম ট্রেনের ওই কেবিনটা বুক করার কারণ। যাই হোক, সময় মতো মুম্বাই পৌঁছে আপনার মিটিংটা তো সাকসেসফুল হয়েছে। ওসব ট্রেনের বাজে ঘটনা ভুলে যান। ওদের কথার মাঝেই আবারও কেউ একজন ওমের কেবিনে দরজা নক করলো। ধীর গতিতে আনভি প্রবেশ করলো কেবিনে। তারপর একটা পেপার ওমের সামনে এগিয়ে দিয়ে বলল, সাহিল স্যার আমাকে এই কোটেশনটা বানাতে বলেছিলেন, তাই আপনাকে দিয়ে গেলাম। ওম: সাহিল বানাতে বলেছে, তাহলে কাজটা সাহিলের কাছেই জমা দাও। আমার কাছে এসেছো কেন? কোনো না কোনো বাহানায় তোমাকে কি আমার সামনে আসতেই হবে? আনভি সরাসরি ওমের দিকে তাকিয়ে বলল, সাহিল স্যার আমাকে বলেছিলেন কাজটা শেষ করে যেন আপনার কাছে জমা দিই। উনি অন্য কাজে ব্যস্ত থাকবেন। কাজটা আমাকে যে করতে দিয়েছে তার কাছেই সেটা জমা দিতে হবে, এটা আমি জানি। সেটুকু কমন সেন্স আমার আছে। আপনাকে বিরক্ত করার জন্য সরি। এক ঝলক মিহিরের দিকে তাকিয়ে কাগজটা ওমের টেবিলের ওপর রেখে দিয়ে বেরিয়ে গেল আনভি। মেয়েটাকে তো হেড অফিসে আগে কখনো দেখিনি, আর এভাবে আপনার সাথে কথা বললো আর আপনি কিছু বললেন না? আনভির যাওয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো মিহির। দাঁতে দাঁত চেপে ওম বলল, হেড অফিসে নতুন জয়েন করেছে। এই অভদ্র মিডিল ক্লাস মেয়েটা সবসময় ঘোর প্যাচে নিজের কথাটাকেই যুক্তি দিয়ে বলে যায়। সেখানে আমি কি বলবো? আর দেখলে তো, কথা বলার কোনো সুযোগই দেয় না, নিজের কথা বলেই মুখ ঘুরিয়ে চলে যায়। মিহির কিছু একটা ভেবে হাসতে হাসতে বলল, আপনার কপালে দেখছি সব এরকম মেয়েরাই জোটে। ট্রেনের মেয়েটাও নাকি বলছেন অভদ্র, আবার অফিসের নতুন জয়েনি মেয়েটাও অভদ্র মিডিল ক্লাস। বাহ, কি মিল! ওম রাগী চোখে মিহিরের দিকে তাকিয়ে বলল, ইডিয়েট! সেই ট্রেনের মেয়েটাই এই মেয়েটা। দাঁত বার করা বন্ধ করো, না হলে এক ঘুষিতে সব কটা দাঁত ফেলে দেবো। ওমের কথা শুনে অবাক হয়ে যায় মিহির। মানে ট্রেনের মেয়েটা আর এই মেয়েটা? ওম, তোমার প্রশ্ন উত্তরের খেলা যদি বন্ধ হয়ে থাকে তাহলে কাজে মন দাও। ওই মেয়েটার কাছে গিয়ে এই ফাইলটা দিয়ে কাজটা বলে আসো, আর আমাদের প্রজেক্টের ফাইলগুলো নিয়ে চেক করতে বসো। ওমের কথা শুনে মিহির ভয়ে চুপ করে ফাইলটা হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। তারপর খুঁজে খুঁজে আনভির ডেস্কের সামনে এসে ফাইলটা হাতে দিয়ে বলল, স্যার বলেছেন এই ফাইলের ডেটাগুলো আজকের মধ্যে সিস্টেমে পুট করতে হবে। আনভি উঠে দাঁড়িয়ে ফাইলটা হাতে নিয়ে সেটাকে দেখতে দেখতে বলল, কিন্তু স্যার, মানে এতটা ডেটা একদিনের মধ্যে আমি কিভাবে? মিহির: সেটা তো আমি জানি না, এমডি স্যার বলতে বললেন তাই তোমায় বলে দিলাম। গুড লাক। কথাটা বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল মিহির, আর মাথায় হাত দিয়ে ফাইলের পাতা উল্টাতে থাকলো আনভি। হুকোমুখো রামগরুরের ছানা, বদরাগী দাম্ভিক ছেলে, এতটা অমানবিক! একবারও ভাবলো না যে এত বড় ফাইলের ডেটাগুলো কিভাবে আমি একদিনে সিস্টেমে ফিল আপ করবো? নিজে হলে পারতো, বাকি কাউকে তো এরকম কাজ দেয় না। ট্রেনের শত্রুতা এখন অফিসের মধ্যে টেনে এনে আমাকে হ্যারাস করছে। ঠিক আছে, আমিও আনভি বর্মন, কাজ শেষ করে তবেই বাড়ি ফিরবো। নিজের মনে কথাগুলো বলে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মন দিয়ে কাজে লেগে পড়ল আনভি। সারা অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো, প্রতিটা কোণায় কোন এমপ্লয়ি কী করছে সেটা থাকে ওমের নখদর্পণে। অবশ্যই শুধুমাত্র ওয়াশরুম ছাড়া। মিহির কেবিন থেকে বেরোনোর পর ওম নিজের সিস্টেমে আনভির ডেস্কের পাশে সিসিটিভিটায় সবটাই লক্ষ্য করছে। এবার দেখব মিস আনভি বর্মন, তুমি কিভাবে তোমার কাজ শেষ করো। অফিস আওয়ার্সের মধ্যে তুমি কিভাবে এই কাজটা কমপ্লিট করে আমাকে দাও, সেটাই দেখার। কথাগুলো ভেবে একটা জিতে যাওয়ার স্মাইল দিল ওম। তারপর নিজের কাজে মন দিল। বিকেল প্রায় 5টা বাজে, আর 1 ঘন্টা পর অফিস ছুটি হয়ে যাবে। একটানা কাজ করে যাচ্ছে আনভি। মাঝখানে শ্রেয়া, রাজা, জুলি, রোজি, সারা ওরা এসেছিল লাঞ্চের কথা বলার জন্য, কিন্তু আনভি বলেছে যতক্ষণ না এমডি স্যারের দেওয়া কাজটা শেষ করবে ততক্ষণও লাঞ্চ করবে না, আর বাড়িও যাবে না। সবাই মিলে অনেক জোরাজোরি করেও আনভিকে লাঞ্চ করাতে পারল না। তারপর ওর জেদের কাছে হার মেনে সবাই যে যার কাজে চলে গেছিল। কথাটা সাহিলের কানেও গেছে। এই অফিসে সবাই যেমন মন দিয়ে কাজ করে, কোম্পানির পাশে থাকে, সেরকম অফিসের প্রতিটা এমপ্লয়ি যাতে সুস্থ থাকে, নিজেদের কমফোর্ট জোনে থাকে, কোনো অসুবিধা না হয়, সেই ব্যাপারে এমডির পাশাপাশি প্রতিটা উচ্চপদস্থ কর্মচারীরা খেয়াল রাখে। অফিসে যেরকম মন দিয়ে কাজ করা হয় সেরকম কাজের পাশাপাশি যথেষ্ট ব্রেক দেওয়া হয়, যাতে এমপ্লয়িরা কাজ করতে করতে একঘেয়ে ফিল না করে। তার জন্য সব রকম ব্যবস্থা অফিসে আছে। উচ্চপদস্থ কর্মচারীরা যেরকম কাজের ব্যাপারে স্ট্রিক্ট, সেই রকমই কাজের ফাঁকে প্রতিটা এমপ্লয়ির সাথে বন্ধুসুলভ আচরণও বজায় রাখে। 5:30 নাগাদ সাহিল আসলো আনভির কাছে। আনভি, আমি শুনলাম তুমি নাকি লাঞ্চ করনি। কেন, তোমার কি শরীর খারাপ লাগছে? আমাদের অফিসে কিন্তু ডক্টরের ব্যবস্থাও আছে, বলে উঠল সাহিল। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আনভি বলল, না না স্যার, সেরকম কোনো ব্যাপার না, আমার শরীর ঠিক আছে। আসলে আমি এই কাজটা নিয়ে একটু ব্যস্ত। কাজটা শেষ করেই আমি কিছু একটা খেয়ে নেব, আপনি একদম চিন্তা করবেন না। সাহিল: ঠিক আছে, কাজ তো সবসময় হবে, কিন্তু এরকম না খেয়ে কন্টিনিউ কাজ করলে তো তোমার শরীর খারাপ করবে। আনভি: আমার অভ্যেস আছে স্যার, অসুবিধা নেই, খুব একটা সমস্যা হচ্ছে না। কোনো রকম সমস্যা হলে বা অসুস্থ লাগলে আমি আপনাকে জানাবো। সাহিল:
ওকে, অ্যাজ ইউর উইশ। কথাটা বলে চলে গেল ওমের কেবিনের দিকে, আর আনভি আবারও নিজের কাজে লেগে পড়ল। অফিস ছুটির সময় হয়ে গেছে, কিন্তু আনভি মুখ বুজে কাজ করে যাচ্ছে। যাওয়ার সময় সবাই আনভিকে যদিও বলেছিল যে কাল এসে বাকি কাজটা করে দিতে, তবুও আনভি বলেছে যে কিছুক্ষণের মধ্যে কাজ শেষ করে সে বাড়ি চলে যাবে। শ্রেয়াকেও চলে যেতে বলেছে। এই দুদিনে শ্রেয়া বেশ বুঝতে পেরেছে যে আনভি যেটা বলে সেটাই করে ছাড়ে, তাই চুপচাপ নিজেই অফিস থেকে আনভিকে ছাড়াই বেরিয়ে পড়ল। আরও আধ ঘন্টা পর ওম নিজের কেবিন থেকে বেরিয়ে এসে দেখলো সারা হলরুমের লাইট বন্ধ থাকলেও একটা ডেস্কের সামনে লাইট জ্বলছে। এগিয়ে গিয়ে দেখলো আনভি এখনও কাজ করছে। বেশ অবাক হয়ে আর কিছুটা বিরক্ত হয়ে ওম জিজ্ঞেস করলো, আপনার কি আজ রাতে এখানেই থেকে যাওয়ার প্ল্যান আছে? অফিস আওয়ার্স 7 ঘন্টা আগে শেষ হয়ে গেছে। আনভি মুখ তুলে ওমের দিকে তাকিয়ে বলল, অফিস আওয়ার্সের মধ্যে কাজটা শেষ হবে কিনা সেটা না ভেবেই যখন আমাকে এতটা কাজের দায়িত্ব দিয়েছেন, তখন সেটা আমি শেষ করে তবেই বাড়ি যাব। না হলে আপনি আবার বলবেন যে আমি নাকি কোনো কাজে ঠিকঠাক করতে পারি না, আমার কোনো দায়িত্ব নেই। কাজ শেষ হলে আমি ঠিক নিজেই চলে যাব। আনভির এরকম থমথমে মুখে ঠান্ডা স্বরে কথাটা শুনে জানি না কেন ওমার কিছু বলতে পারল না। চুপচাপ চলে গেল। লিফটের সামনে এসে বাটন প্রেস করে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এত জেদ মেয়েটার। আর সত্যিই তো, আমি তো জানতাম যে কাজটা অফিস আওয়ার্সে শেষ হবে না, তবে কাজটা ইনকমপ্লিট রেখে যে মেয়েটা বাড়ি যাবে না, সত্যিই বুঝতে পারিনি। কিন্তু এত বড় বিল্ডিংয়ে একটা একা মেয়ে থাকবে কি করে? যদি কোনো বিপদ। হোয়াট রাবিশ, আমি কেন এত কিছু ভাবছি? যা ইচ্ছা করুক, নিজের জেদ বজায় রাখার জন্য যদি কেউ অফিস আওয়ার্সের বাইরেও কাজ করে সেটা আমার দায়িত্ব নয়। লিফটে উঠে চলে গেল ওম। রাত প্রায় 9:30 বাজে। কাজ শেষ করে লাইট অফ করে অফিস থেকে বেরিয়ে পড়ে আনভি। শ্রেয়াকে ফোন করে জানিয়ে দেয় যে ও ফিরছে। মেন রোডে বাসের জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পরও যখন কোনো বাস আসলো না, তখন অটো ধরবে ভেবে একটু এগিয়ে যেতে থাকে আনভি। হঠাৎই মনে হলো কেউ যেন ওকে ফলো করছে। পিছন ফিরে একবার তাকিয়ে মনের ভুল ভেবে আবারও নিজের মতো হাঁটতে থাকলো। হাত দেখিয়ে অনেকগুলো অটো দাঁড় করানোর চেষ্টা করতে থাকলেও কেউ আনভির অ্যাপার্টমেন্টের দিকে যেতে রাজি হয় না। অটো থামাতে থামাতে নিজেই হাঁপিয়ে ওঠে আনভি। তারপর ঠিক করে যে যতটা পারবে হেঁটেই এগিয়ে যাবে। বেশ কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার পর একটা গাড়ি হঠাৎই আনভির সামনে এসে দাঁড়ায়। চমকে উঠে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়ে আনভি। আর ইউ ব্লাইন্ড অর হোয়াট? এভাবে কেউ গাড়ি দাঁড় করায়? যদি আমার লেগে যেত? রাস্তায় যারা হাঁটে তাদের কি মানুষ বলে মনে হয় না? চিৎকার করে বলে ওঠে আনভি। তখনই গাড়ির কালো কাঁচ খুলে গভীর কণ্ঠস্বরে কেউ ভেতর থেকে বলে ওঠে, ব্লাইন্ড নই বলেই একটা মেয়েকে এভাবে রাস্তায় একা দেখে গাড়িটা দাঁড় করালাম সাহায্যের জন্য। রাত 10টা বেজে গেছে। আপনি বোধহয় কোনো অটো বাস কিছু পাচ্ছেন না। গাড়ির কালো কাঁচটা খুলে যেতেই আনভি দেখলো যে ড্রাইভিং সিটে একটা ছেলে বসে আছে। বয়সটা আন্দাজ করতে পারছে না, কারণ মুখটা কালো কাপড়ে ঢাকা, শুধুমাত্র চোখ দুটো দেখা যাচ্ছে। আসলে আমি সত্যিই কোনো বাস বা অটো পাচ্ছিলাম না। আমি যেখানে যাব সেই দিকে কোনো ট্রান্সপোর্ট আমি পাচ্ছি না, তাই ভাবছিলাম যে হেঁটেই এগিয়ে যাই, আমতা আমতা করে বলল আনভি। অচেনা ছেলেটি, আপনি কোথায় যাবেন? অ্যাড্রেস বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আনভি, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি একা যেতে পারবো, বেশি দূরের রাস্তা নয়। তারপর মনে মনে ভাবলো, এই অচেনা শহরে অচেনা অজানা লোকের সাথে যাব? এতটাও বোকা আর পাগল নই আমি। তবে সারাদিন কিছু না খাওয়ার জন্য শরীরটাও খারাপ লাগছে। কী যে করব বুঝতে পারছি না। আনভিকে কিছু একটা ভাবতে দেখে ছেলেটা বলে উঠল, চিন্তা করবেন না ম্যাডাম, আপনার অবস্থার সুযোগ নেব না। মানছি বেশিরভাগ মানুষ খারাপ হয়, তবে সব মানুষের মনোভাব কিন্তু খারাপ হয় না। আমি সুস্থ আর সেফভাবেই আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। কথাটা শুনে কিছুটা স্বস্তি পায় আনভি। তারপর ভাবে যে এই রাস্তায় একা একা হেঁটে বাড়ি ফেরার থেকে লিফট নিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। গাড়ির দরজাটা খুলে দিয়ে আবারও ছেলেটা বলে উঠল, পুলিশের নাম্বারটা না হয় ডায়াল করে রাখুন, কোনো বিপদ বুঝলে না হয় ফোন করে নেবেন। আর কিছু না বলে চারপাশে তাকিয়ে আনভি উঠে বসলো গাড়িতে। নিজের অ্যাড্রেসটা ছেলেটাকে বলে দিল। প্রায় মিনিট 20 পর আনভির অ্যাপার্টমেন্টের সামনে গাড়িটা এসে দাঁড় করানোর পর নিশ্চিন্ত হয় আনভি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি হয়তো সত্যিই কোনো বিপদে পড়তাম, আপনি যদি সাহায্য না করতেন। এটা যদি আমার নিজের বাড়ি হতো তাহলে বলতাম 1 কাপ কফি খেয়ে যান। দুর্ভাগ্যবশতই আপ্যায়নটা করতে পারলাম না, কারণ আমি এখানে রেন্টে থাকি। কিছু মনে করবেন না। অচেনা ছেলেটি, আপনি যে কথাটা ভেবেছেন সেটাই অনেক। অন্য কোনো দিন যদি দেখা হয় সেদিন না হয় কফিটা খাইয়ে দেবেন। আসছি। হেসে কথাটা বলে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে গেল আনভি। মুখের কালো কাপড়টা খুলে একটা টেডি স্মাইল দিল ছেলেটি। আনভি গাড়ির সামনের সিটেই বসেছিল। সেই সিটে হাত বোলাতে বোলাতে ছেলেটি বলে উঠল, সবে তো দেখা শুরু মাই লেডি লাভ।
এখনও অনেক কিছু বাকি আছে। যখনই খবর পেয়েছি যে ছুটি হওয়ার পরেও তুমি অফিস থেকে বেরোওনি, তখনই আমি বুঝেছি যে তুমি হয়তো কোনো কাজে আটকে গেছো। আমি থাকতে কোনো বিপদ আমার ভালোবাসাকে ছুঁতে পারবে না। আমি চাই না তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে। আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো, নিজের মতো জীবনে এগিয়ে যাও। কিন্তু তোমার জীবনের প্রতিটা পদক্ষেপ হবে আমার প্ল্যান অনুযায়ী, আর সেটা তুমি বুঝতেও পারবে না। কোনো কিছুতেই তুমি বাধা পাবে না, কিন্তু আমার ইশারা ছাড়া তুমি এক পাও এগোতে পারবে না। তুমি নিজের দুনিয়াতেই খুশি থাকবে, কিন্তু সেই দুনিয়াটা হবে আমারই বানানো। তুমি নিজের মতো করেই নিজের জীবনে স্ট্রাগল করবে, নিজের সাধারণ জীবনযাপন করবে, কিন্তু সেই স্ট্রাগল, সেই জীবনটাও হবে আমারই তৈরি করা। আনভির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি নিয়ে চলে গেল ছেলেটি। বাড়ি ফিরে সবার প্রথমে ফ্রেশ হয়ে নিজের বাপি আর মায়ের সাথে কথা বলে ডিনার শেষ করলো আনভি। তারপর ব্যালকনিতে বসে ভাবতে লাগলো, আজকালকার দিনে সত্যি এরকম ভালো মানুষ পাওয়া যায় না। উনি না থাকলেও আমার বড়সড় কোনো বিপদ হতে পারত। যদিও আমি নিজের আত্মরক্ষা করতে জানি, তবুও বিপদ কখন কিভাবে আসে সেটা তো আর বলা যায় না। কোনোদিন যদি আবার দেখা হয়, তাহলে একটা ছোট্ট করে ট্রিট দিয়ে দেবো ওনাকে। একটানা কাজ করায় সত্যি আনভি আজ খুব ক্লান্ত। ঝটপট লাইট অফ করে ঘুমের দেশে পাড়ি দিল। সকালে অ্যালার্ম বাজার সাথে সাথে ঘুম ভেঙে চোখ খুলে আনভি দেখল, গল্পের প্রতিটা এপিসোড তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও। আর আজকের এপিসোডটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও।